স্টার্ট। আমি কলকাতা রিজিওনাল সেন্টার থেকে বলছি। আজকে আমরা আবার চলে এসেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে, যেটা আমরা সফটওয়্যার প্রযুক্তির যে চতুর্থ ইউনিটটি আজকে ব্লক 1 থেকে, সেটিকে আজকে আমরা পর্যালোচনা করব। সেটা হলো সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স। আমরা যে প্রথম যে ক্লাসগুলো ছিল তাতে আমরা সফটওয়্যার মডেল, সফটওয়্যার রিকোয়ারমেন্ট অ্যানালিসিস, সফটওয়্যার ডিজাইন এগুলো পড়েছি, এবং আজকের যে ক্লাসটি সেই ক্লাসটিতে আমরা পড়ব হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স। তো সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স এই কথাটার মানে জানতে গেলে আগে আমাদের জানতে হবে যে সফটওয়্যার কোয়ালিটি ব্যাপারটা কি। তো সফটওয়্যার কোয়ালিটি হচ্ছে যে এটা হচ্ছে গুণমান, এটা হচ্ছে সফটওয়্যারের গুণমান। সফটওয়্যারের গুণমান মানে হচ্ছে যে আমি যে সফটওয়্যার প্রোডাক্টটি তৈরি করছি তার সাথে গ্রাহকের স্পষ্ট এবং অপ্রকাশিত চাহিদার মধ্যে সামঞ্জস্য আছে কিনা। মানে গ্রাহক তার যে চাহিদা জমা করেছেন সেই চাহিদা অনুযায়ী আমার সফটওয়্যারটি কাজ করছে কিনা। যদি কাজ করে এবং তাদের মধ্যে এবং তাদের চাহিদা এবং তাদের কর্মপদ্ধতির মধ্যে যদি সামঞ্জস্য থাকে, তাহলে এটি উন্নত কোয়ালিটি সম্পন্ন বা উন্নত গুণমান সম্পন্ন সফটওয়্যার বলে বিবেচিত হয়। এবার সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স এই ব্যাপারটা কি। এবার সবকিছুরই একটু মানে ফর্মাল জিনিসপত্র, বা আমরা বলতে পারি কিছু মানে ফর্মাল বলতে আমরা যেটা ধরি যে আমরা কিছু স্ট্রাকচার্ড বা গঠনমূলক কিছু গঠনমূলক পদ্ধতি রাখতে হবে। সবকিছু তো ইনফর্মাল বা হঠাৎ হয়ে যাওয়া জিনিসপত্র দিয়ে করলে চলবে না। তো একটি সফটওয়্যার গুণমান স্কেলে উন্নীত হলো কিনা সেটা দেখার জন্য কিছু প্রাক বিবেচিত পদ্ধতি থাকে, যে পদ্ধতি সারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জীবনচক্র বা লাইফ সাইকেল জুড়ে তাকে এক্সিকিউট করা হয় সেই পদ্ধতিটাকে। এবং সেই যে পদ্ধতি যা পরিচিত হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স নামে, যে আমাকে বিশ্বাস জানাচ্ছে, এই পদ্ধতিটি আমাকে বিশ্বাস জানাচ্ছে যে আমি যে সফটওয়্যারটি ব্যবহার করছি তা প্রকৃত গুণমান সম্পন্ন এবং বিভিন্ন রকম পদ্ধতি দ্বারা একে পরীক্ষা নিরীক্ষার দ্বারা এর গুণমান উন্নীত করা হয়েছে, এবং সেই যে পর্যায়ক্রম যে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে এই সফটওয়্যারটি উন্নীত হয়ে এসেছে তার পূর্ণ গুণমান অনুসারে, এবং সে গ্রাহকদের চাহিদাকে সম্পন্ন করতে পারছে যে পদ্ধতির দ্বারা বিশেষিত হয়ে, সেই পদ্ধতিকেই বলা হয় সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স। তার মানে সফটওয়্যারের গুণমান, তার বিশ্বাসযোগ্যতা, তার জন্য যে সমস্ত পদ্ধতি বা যে সমস্ত টেস্ট বা পরীক্ষা মধ্য দিয়ে যেতে হয় সেই সমস্ত পরীক্ষা সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স ব্যাপারটির মধ্যে পড়ে। তাহলে শুধু কোয়ালিটি কাকে বলে জানলেই হলো না, আমার সফটওয়্যারকে অ্যাসিওরেন্স করতে হবে বা দিতে হবে বা বিশ্বাস দিতে হবে যে আমার সফটওয়্যারটি প্রকৃত গুণমান সম্পর্ক, এবং সেটা করতে গিয়ে যে গঠনমূলক পদ্ধতি বা প্রক্রিয়ার আমাদের সাহায্য নিতে হয় তাকেই বলা হয় সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স। তো এবার আমরা দেখছি যে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স যাকে বলা হচ্ছে সেটা হলো পুরো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর লাইফ সাইকেল জুড়ে বিভিন্ন রকম কার্যক্রম। এবার এর লক্ষ্য হলো খুবই উচ্চমানের গুণমানের সফটওয়্যার তৈরি করা এবং সফটওয়্যারকে নিরাপদ রাখা, সুরক্ষিত রাখা বাইরের ক্ষতি থেকে। আচ্ছা, তো আমরা এবার আমরা জানবো যে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স জানার আগে সফটওয়্যার কোয়ালিটি কি সেটা সম্পর্কে আমাদেরকে ভালো মতো জানতে হবে। আহ, তো সেটা সম্বন্ধে আমাদের কি জানতে হবে যে কোয়ালিটির বিভিন্ন বিভাগ আছে।
তাকে অডিটেবিলিটি, কমপ্লিটনেস, কনসিস্টেন্সি, কারেক্টনেস, মডিউলারিটি, রোবাস্টনেস, ট্রেসেবিলিটি, টেস্টেবিলিটি, আন্ডারস্ট্যান্ডেবিলিটি, বিভিন্ন ভাগে কোয়ালিটিকে বিভক্ত করা যায়। আমরা সেগুলো একটু বোঝার চেষ্টা করি। তাহলে অডিটেবিলিটি মানে সফটওয়্যারটি কতটা স্ট্যান্ডার্ডাইজড বা কিরকম ভাবে সে কিছু প্রকৃত নিয়ম ফলো করে বা অনুসরণ করে সেটা যাচাই করার ক্ষমতা। তার মানে সফটওয়্যারটা স্ট্যান্ডার্ড কিনা সেটা যাচাই করার যে ক্ষমতা তাকে বলা হয় অডিটেবিলিটি, যেটি কোয়ালিটির একটি গুণমান। তার মানে একটি উচ্চ কোয়ালিটি সম্পন্ন সফটওয়্যার হতে হলে তাকে অডিটেবল হতে হবে বা স্ট্যান্ডার্ডাইজড হতে হবে, ঠিক আছে। তারপরের শব্দটি যেটি কোয়ালিটির আরেকটি গুণমান নির্ধারণ করে তাকে বলা হয় কম্প্যাটিবিলিটি, বা এটি আরেকটি কোয়ালিটির বৈশিষ্ট্য, বা আমি এগুলো যেগুলো আলোচনা করছি সেগুলো হলো সফটওয়্যার কোয়ালিটি অ্যাট্রিবিউট বা কোয়ালিটির বৈশিষ্ট্য। তো প্রথম যে বৈশিষ্ট্যটি আমরা এখানে আলোচনা করছি সেটি হলো অডিটেবিলিটি। অডিটেবিলিটি মানে কি, আমার পরীক্ষা করে দেখা যে আমার যে সফটওয়্যারটি তৈরি হলো তার স্ট্যান্ডার্ড কতটা, সে স্ট্যান্ডার্ডকে সে কমপ্লাই করছে কিনা বা সে স্ট্যান্ডার্ডের সঙ্গে সামঞ্জস্য রাখছে কিনা। দ্বিতীয় গুণমান হচ্ছে কম্প্যাটিবিলিটি, বা একাধিক সিস্টেম বা কম্পোনেন্ট একই পরিবেশে একই সাথে কাজ করতে পারার ক্ষমতাকে বলা হয় কম্প্যাটিবিলিটি। ধরুন দু ধরনের জিনিসপত্র কাজ করছে। তো যেমন ধরুন আমি এখানে আপনাদেরকে একটি লেকচার প্রদান করছি এবং এই লেকচারটি আপনারা শুনছেন, নিশ্চয়ই আপনি আমার সাথে কম্প্যাটেবল। তার মানে আমাদের লেকচারটিকে যে সফটওয়্যার অ্যাপের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেটি একটি কম্প্যাটেবল সফটওয়্যার এবং তার কাছে কোয়ালিটির যে বৈশিষ্ট্য কম্প্যাটেবিলিটি আছে, তাই আমার জিনিসকে আপনি অনুধাবন করতে পারছেন, তাই এটাকে বলা হচ্ছে কম্প্যাটেবিলিটি। তারপরের কোয়ালিটির গুণমান মানে কোনো সফটওয়্যারকে যদি প্রকৃত গুণমান সম্পন্ন হতে হয় তাকে অডিটেবল হতে হবে, তাকে কম্প্যাটিবল হতে হবে। তারপরে কমপ্লিটনেস মানে সম্পূর্ণতা। সম্পূর্ণতা মানে যে সব রকম প্রয়োজনীয় ফাংশন, সব রকম প্রয়োজনীয় নকশা, সব রকম প্রয়োজনীয় শর্ত উপস্থিত আছে কিনা তা দেখতে হবে। মানে একটি সফটওয়্যার তখনই সর্বগুণ সম্পন্ন হয় যখন তার মধ্যে সম্পূর্ণভাবে তার সমস্ত প্রসেস, তার সমস্ত ডিজাইন এবং তার সমস্ত শর্ত সেখানে পর্যায়প্রাপ্তভাবে তাকে মানে অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা বা নথিভুক্ত করা হয়েছে কিনা সেটা দেখে নিতে হয়। তাহলে একটি সফটওয়্যারের আরেকটি গুণমান বা আরেকটি কোয়ালিটি অ্যাট্রিবিউট বা আরেকটি কোয়ালিটির বৈশিষ্ট্য হলো কমপ্লিটনেস। কনসিস্টেন্সি, এটা আমরা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। বা কনসিস্টেন্সি মানে হচ্ছে মানটা যেন সকলের সমান হয়। ডকুমেন্ট আছে, সিস্টেম আছে, তাদের মধ্যে যেন মানটা সমান হয়। কনসিস্টেন্সি মানে আমি একটি পেজে যা লিখলাম তার পরের যে সমস্ত পেজ আছে তার সঙ্গে যেন এই পেজটির একটা সামগ্রিক যোগাযোগ থাকে। আমি যদি একটি পেজে একটি বস্তু সম্পর্কে লিখলাম এবং অন্য পেজে গিয়ে সম্পূর্ণ অন্য বস্তু সম্পর্কে লিখতে থাকলাম, যখন কিনা আমার প্রথম পেজটি সম্পূর্ণ হয়নি, তার মানে দুটো পেজের মধ্যে কোনো কনসিস্টেন্সি নেই। তো এটি হলো আরেকটি কোয়ালিটির বৈশিষ্ট্য। কারেক্টনেস, সফটওয়্যারকে কিন্তু সব সময় ত্রুটি মুক্ত হতে হবে এবং নির্ধারিত চাহিদা পূরণ করছে কিনা তা দেখতে হবে। সেটি হলো একটি কারেক্ট সফটওয়্যার বা কারেক্টনেস বলে তার কোয়ালিটির আরেকটি গুণ। যখন আমরা সফটওয়্যার স্পেসিফিকেশন করছি, সফটওয়্যার ডিজাইন করছি বা সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন করছি, এই তিনটে শব্দের মধ্যে দুটো জিনিসের পড়ানো আমরা পড়িয়েছি। যেমন আমরা জানি সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, সফটওয়্যারের যে চাহিদা নথিভুক্তকরণ, সফটওয়্যার ডিজাইন যেটা হলো সফটওয়্যার নকশা, এবং ইমপ্লিমেন্টেশন হলো সফটওয়্যারটাকে ইউজারের আন্ডারে তাকে অ্যাকচুয়ালি তাকে আসল যখন সে কাজ করতে শুরু করে তখন সেই ব্যাপারটাকে বলা হয় ইমপ্লিমেন্টেশন বা আসল প্রয়োগ, সফটওয়্যারের প্রয়োগ। তো কারেক্টনেস মানে তাকে কিন্তু ত্রুটিমুক্ত হতে হবে। ত্রুটিমুক্ত সে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনেও হবে, ত্রুটিমুক্ত সে ডিজাইনেও হবে এবং তার ইমপ্লিমেন্টেশনেও হবে, ত্রুটিমুক্ত সে সব জায়গায় হবে। এবার যেটা হচ্ছে তার পরেরটি হলো মডিউলারিটি। এবার একটা সফটওয়্যারে সমস্ত জিনিসটা একসাথে না রেখে
তাকে ছোট ছোট ভাগে যদি আমরা স্বাধীন অংশে ভাগ করতে পারি, তাহলে যে ইউজার তার পক্ষে কিন্তু সফটওয়্যারটি সম্পর্কে সম্যক ধারণা গ্রহণ করা সম্ভব। আন্ডারস্ট্যান্ডেবিলিটি, এবার তার প্রত্যেকটি অংশ, তার কোড, তার ডিজাইন, তার ডকুমেন্টেশন বা নথি, সবকিছু কিন্তু বদ্ধ হতে হবে, সহজবদ্ধ হতে হবে। কারণ সহজবদ্ধ যদি না হয়, তাকে মেনটেন করা বা রক্ষণাবেক্ষণ করা এবং উন্নয়ন করা কিন্তু সহজ হবে না। টেস্টেবিলিটি মানে হচ্ছে কি, যে সফটওয়্যারটিকে পরীক্ষা করা যায় কিনা, এমন কিছু নথি সফটওয়্যারের মধ্যে আছে কিনা যেটাকে আমরা পরীক্ষা করে দেখে নিতে পারবো। ট্রেসেবিলিটি, সেটা হচ্ছে কি, প্রতিটি ফাংশন বা উপাদানকে তার উৎস চাহিদার সাথে সংযুক্ত করা যায় কিনা, এটি রিকোয়ারমেন্ট থেকে কোড পর্যন্ত সম্পর্ক স্থাপন করে। রোবাস্টনেস, ভুল ইনপুট বা কঠিন পরিবেশে সঠিকভাবে কাজ করার ক্ষমতা। তার মানে ট্রেসেবিলিটি মানে হচ্ছে কি, যে টেস্টেবিলিটি মানে হচ্ছে কি, যে সফটওয়্যারটিকে সহজে পরীক্ষা করা যায় কিনা, তাহলেই কিন্তু সফটওয়্যারটি ত্রুটিমুক্ত উত্তর দিচ্ছে কিনা সেই সম্পর্কে আমরা মানে সেই সম্পর্কে আমাদের বিশ্বাস জন্মায়। ট্রেসেবিলিটি মানে সফটওয়্যারের মধ্যে যা যা রয়েছে তার তা যেন আমাদের চিন্তা ভাবনার মধ্যেই থাকে। আমাদের প্রয়োগ করা ইনপুট এবং আমাদের যে পেয়ে যাওয়া আউটপুট, সেই সবকিছু যেন আমাদের কাছে ট্রেসেবল হয়, আমরা যাতে তাদের খুঁজে পাই। রোবাস্টনেস, একটি জিনিস যখন ভুল জায়গাতেও নিজেকে অ্যাডাপ্ট করে ঠিকভাবে কাজ করতে পারে, তখন তাকে বলা হয় রোবাস্ট বা ডাইনামিক, গতিশীল। সে জায়গা অনুযায়ী নিজেকে পরিবর্তন করতে পারে। সফটওয়্যারকে কি কিন্তু রোবাস্ট হতে হবে, এটি একটি উচ্চমানের সফটওয়্যার হওয়ার অন্যতম শর্ত। তারপরে ভেরিফায়াবিলিটি মানে হচ্ছে কি, আমি ডকুমেন্টে যা লিখেছি এবং রিয়াল লাইফে আমি সফটওয়্যারের থেকে যা পাচ্ছি, তা পরস্পরকে একে অপরকে ইমপ্লিমেন্ট করছে কিনা, বা তারা একে অপরের সাথে কম্প্যাটিবল হচ্ছে কিনা বা সামঞ্জস্য রাখছে কিনা, সেটা কিন্তু দেখাও হচ্ছে ভেরিফায়াবিলিটি। তাহলে আমরা বেশ কিছু বৈশিষ্ট্য পড়লাম কোয়ালিটি। মানে একটি সফটওয়্যারকে যদি গুণগত মানসম্পন্ন হতে হয়, তাহলে তাকে উচ্চ গুণগত মানসম্পন্ন হতে হয়, তাহলে তাকে অডিটেবল হতে হবে, তাহলে তাকে কম্প্যাটিবল হতে হবে, তাহলে তাকে কমপ্লিট বা সম্পূর্ণ হতে হবে, তাকে কনসিস্টেন্ট বা সামঞ্জস্যপূর্ণ হতে হবে, তাকে কারেক্ট বা সঠিক হতে হবে, তাকে মডিউলার বা মানে মানে কি বলবো, তাকে বিভিন্ন ভাগে প্রকাশ করা যেতে পারে। আন্ডারস্ট্যান্ডেবিলিটি থাকতে হবে সেই সফটওয়্যারের, টেস্টেবিলিটি থাকতে হবে, ট্রেসেবিলিটি থাকতে হবে, তাকে ডাইনামিক বা সঠিক বা রোবস্ট হতে হবে, এবং ভেরিফায়াবল হতে হবে। তো এই সমস্ত যদি গুণমান সঠিকভাবে থাকে, এদেরকে 9 অ্যাট্রিবিউটস অফ কোয়ালিটি বলে, বা সফটওয়্যার কোয়ালিটি অ্যাট্রিবিউটস বা সফটওয়্যার কোয়ালিটির গুণগত যে বৈশিষ্ট্য, যেখানে কোয়ালিটি হলো একটি সফটওয়্যারের গুণগত মান। তো সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স যখন আমরা পড়বো, তার আগে সফটওয়্যার কোয়ালিটির সংজ্ঞা এবং সফটওয়্যার কোয়ালিটির যে অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য, তাদের সম্পর্কে জানবার একটা দরকার পড়েছিল, তাই আমরা জেনেছি। এবার আমরা তারপরে স্লাইডে গেলাম। এবার যে স্লাইডে আমরা যাচ্ছি, সেই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি কি, যে সফটওয়্যার কোয়ালিটিকে আমরা কিভাবে মাপতে পারি। ঠিক আছে, তো একটা হলো সফটওয়্যার কোয়ালিটি, তার সংজ্ঞা, একটা হলো সফটওয়্যার কোয়ালিটি বৈশিষ্ট্য বা অ্যাট্রিবিউট। এরপরে আমরা জানলাম যে এই সম্পূর্ণ কোয়ালিটি মানে রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা তাহা জানার জন্য যে যাচাই পদ্ধতি, তাকে বলা হয় সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স। এই তিনটে ব্যাপার সম্পর্কে আমরা জানলাম, কিন্তু এরপরে আমাদের জানতে হবে কিছু অন্য গুরুত্বপূর্ণ প্যারামিটার। সেই প্যারামিটার হচ্ছে কি, যে কিভাবে একটি সফটওয়্যার উচ্চ গুণমান সম্পন্ন হতে পারে। প্রথম প্যারামিটার হচ্ছে যে ব্যবহারকারীর চাহিদা যাতে সে পূর্ণ করতে পারে। দ্বিতীয় হচ্ছে কি, দেখুন, এই যে কোয়ালিটি সফটওয়্যারটি তৈরি হবে, তা তো শুধু আমার দেশে ব্যবহৃত হবে না, সে যদি উচ্চমানের হয় বিভিন্ন দেশে ব্যবহার হবে, গ্লোবালি
ব্যবহার হবে, তাই তাকে তৈরি করবার সময় নির্দিষ্ট মানদণ্ড বা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড বিবেচনা করে তৈরি করতে হবে, যাতে সমগ্র মানুষ একে সঠিকভাবে ব্যবহার করতে পারে এবং একে বুঝতে পারে। তাহলে ব্যবহারকারীর চাহিদা পূর্ণ করছে কিনা, নির্দিষ্ট মানদণ্ড থাকছে কিনা, এবং অপ্রকাশিত চাহিদা বা ইমপ্লিসিট চাহিদা। এবার আরেকটা হচ্ছে কিছু থাকে এক্সপ্লিসিট, যেটা হলো বলে দেওয়া চাহিদা, আর কিছুগুলো না বলা চাহিদা। বলে দেওয়া চাহিদাগুলোকে বলা হয় ইমপ্লিসিট এক্সপ্লিসিট চাহিদা, যেগুলো প্রথমে বলা হয়েছে, যেগুলো এসআরএস এ বলা হয়। আবার কিছু না বলা চাহিদাও থাকে, যে চাহিদা অপরিহার্য, যে চাহিদা থাকতেই হয়, যেমন রক্ষণাবেক্ষণ বা মেনটেনেন্স। একটা জিনিস আমি পাওয়ার পরে তাকে যেমন আজকে আমরা যে চশমা পড়ছি, ধরুন টাইটান আই প্লাস আমাদেরকে চশমা বিক্রি করছে, চশমা পড়ছি। এবার চশমাতে যখনই কোনো অসুবিধা হচ্ছে, চশমাটি সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে ক্লিন আপ করা হচ্ছে, তাকে দরকার হলে একটু ঠিকঠাক করে দেওয়া হচ্ছে। এগুলোর জন্য কিন্তু তারা আমাদের থেকে আলাদা করে আর কোনো পয়সা নিচ্ছে না। তার মানে এটা তাদের ভ্যালু অ্যাডেড পরিষেবা। এটা তাদের এমন পরিষেবা, যেই পরিষেবাটা হলো রক্ষণাবেক্ষণ বা মেনটেনেন্স। আমরা এরপরে যখন মেনটেনেন্সের উপর পড়াবো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ, তখন আমরা মেনটেনেন্সের বিভিন্ন বিভাগ দেখব। তো এই বিভাগে আমরা কি বলছি, যে মেনটেনেন্সটা কিন্তু এখানে অন্যরকম, ভ্যালু অ্যাডেড মেনটেনেন্স বা ভ্যালু অ্যাডেড রক্ষণাবেক্ষণ। তার মানে যে চাহিদাটা আমার ছিল না, কিন্তু আমার মনে মনে আশা করা যে চাহিদাটা, সেই চাহিদাটা যদি পূর্ণ করতে পারে আমার সফটওয়্যার, তার মানে সত্যি তার কাছে প্রকৃত গুণগত মান বা উচ্চমানের কোয়ালিটি আছে। কোন কোন কারণে সফটওয়্যার কোয়ালিটি ফেল করে বা পাস করতে পারে না? গ্রাহকের চাহিদা ঠিকমতো বুঝতে পারলো না, যে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন আমি ডকুমেন্টেড করলাম বা নথিভুক্তকরণ করলাম সেটি ভুল, আমার কিছু বোঝার বা লজিক্যাল ত্রুটি আছে, আমি কোনো স্ট্যান্ডার্ড বা মানদণ্ড মানিনি, আমি টেস্টিং না করেই সফটওয়্যারটিকে বাজারে ছেড়ে দিয়েছি, এবং আমি যে ডকুমেন্টেশন সফটওয়্যারটি সম্পর্কে করেছি সেগুলো ভুল। তাহলে এই কটা ভুল কিন্তু সাধারণ মানুষ করতেই পারে। তাহলে এই ভুলগুলোকে যদি আমাদের দেখতে হবে, যে এই ভুলগুলো হলে কিন্তু সফটওয়্যারের কোয়ালিটি নেমে যাওয়ার কথা। তো এতক্ষণ তো আমরা সহজ কথাবার্তা বলছিলাম, এবার আমরা যেখানে যাব সেটা হচ্ছে সফটওয়্যার কোয়ালিটির এসিওরেন্সের মানে সরাসরি পদ্ধতি। এসকিউএ বা সফটওয়্যার কোয়ালিটি এসিওরেন্স হলো একটি পরিকল্পিত, একটি সমন্বিত এবং পদ্ধতিগত কার্যক্রমের সমষ্টি, যার উদ্দেশ্য হলো যথেষ্ট আস্থা প্রদান করা যে একটি সফটওয়্যার পণ্য নির্ধারিত চাহিদা ও মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ। তার মানে সফটওয়্যার কোয়ালিটি এসিওরেন্স আসলে আমাদেরকে একটি আস্থা প্রদানকারী অংশ বলা যেতে পারে, কি যাদের মধ্যে বেশ কিছু পরিকল্পিত, সমন্বিত এবং পরীক্ষা পদ্ধতি রয়েছে, যার দ্বারা সে বলে দিতে পারে যে যে সফটওয়্যারটি আসছে সেটি চাহিদা এবং স্ট্যান্ডার্ড দুটোর সাথে কমপ্লায়েন্ট আর সামঞ্জস্যপূর্ণ। তাহলে কোনো পদ্ধতি যদি আমাদেরকে 100% অ্যাসিওরেন্স দেয়, যেমন গ্যারান্টার হয় আমাদের লোনের ক্ষেত্রে, গ্যারান্টার আমাদের অ্যাসিওরেন্স দেয় ব্যাংকে যে আমি একে গ্যারান্টি দিলাম, সেরকম সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স কোনো সফটওয়্যারকে গ্যারান্টি দেয় যে এই স্ট্যান্ডার্ড পাস করেছে, এই পদ্ধতির মধ্য দিয়ে গেছে, তার মানে এর একটি সার্টিফাইড একটি সফটওয়্যার, এবং এর থেকে আমরা প্রকৃত ভ্যালু পরিষেবা পেতে পারবো। এসকিউএ নিশ্চিত করে যে সফটওয়্যার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের প্রতিটি ধাপ মানসম্পন্নভাবে হচ্ছে এবং চূড়ান্ত পদ্ধতিটি গ্রাহকের প্রত্যাশা পূরণ করছে। এবার আমরা একটু বাংলায় অনুবাদ করি যে যে কথাটি বলা হয়েছে। সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স is a set of activities designed to evaluate the process by which software is developed and maintained। তার মানে সফটওয়্যার যে পদ্ধতিগুলোর দ্বারা তৈরি হয়েছে এবং যে পদ্ধতিগুলোর দ্বারা সফটওয়্যারকে রক্ষণাবেক্ষণ করা হয়েছে, এবার কিছু সেট অফ অ্যাক্টিভিটিস আছে, তারা সেই সমস্ত পদ্ধতিগুলোর মান বিচার করে যে এই পদ্ধতিগুলো সঠিক কিনা। এই পদ্ধতিগুলো যদি সঠিক হয়, তাহলে সফটওয়্যারটি সঠিক তৈরি হয়েছে এবং সফটওয়্যারটির সঠিক রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।
দ্য প্রসেস অফ সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স তিনটে ভাগে বিভক্ত। নাম্বার ওয়ান, তাহলে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্সের প্রক্রিয়া তিন ভাগে বিভক্ত। ওয়ান, defines the requirements for software control system, fault or failure detection, isolation and recovery। তার মানে হচ্ছে একটি সফটওয়্যারের যে রিকোয়ারমেন্ট, যেরকমই সফটওয়্যার হোক, তার যে রিকোয়ারমেন্টস, ডিফাইন দ্য রিকোয়ারমেন্টস, কখন কখন না রিকোয়ারমেন্টস ফর সফটওয়্যার কন্ট্রোল সিস্টেম, সে কি কি ডিফাইন করে, তার একটি সফটওয়্যারের চাহিদাকে, এবং বলে যে এটি এই ফল্ট বা ফেলিয়ারের মধ্য দিয়ে গেছে এবং এইভাবে তাকে রিকভার করা হয়েছে। এছাড়া সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স কিছু রিভিউ বা পর্যালোচনা করে, দেখে যে সফটওয়্যার যে প্রসেস দ্বারা বা যে পদ্ধতি দ্বারা যে সফটওয়্যারটি তৈরি হয়েছে সেই প্রসেসগুলোর পর্যালোচনা করে এবং কোনো অসুবিধা হয়েছে কিনা সেটাকে দেখে। এছাড়াও সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ডিফাইন্স দ্য প্রসেস ফর মেজারিং অ্যান্ড অ্যানালাইজিং ডিফেক্টস as with reliability and maintainability factors। তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে এটি একটি গাণিতিক পদ্ধতির দ্বারা এই সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স একটি সফটওয়্যারের যে রিলায়েবিলিটি বা একটি সফটওয়্যারের যে ডিফেক্ট তাকেও খুঁজে বার করতে পারে। তো এটি আমাদের পাঠ্যক্রমের আন্ডার যে বই রয়েছে সেই বই থেকে তুলে ধরা কতগুলি তথ্য, এবং তাকে আমি একটু বাংলায় অনুবাদ করে বলি। আচ্ছা, এবার আমরা আবার একটু এসকিউএল কে আরেকটু নির্ধারিত করি যে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স আসলে কি। সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের উদ্দেশ্য হলো প্রক্রিয়া ও পণ্যের উপর দৃশ্যমানতা নিশ্চিত করা। তার মানে হচ্ছে কি, যে প্রক্রিয়াতে পণ্যটি তৈরি হচ্ছে এবং যে পণ্যটি তৈরি হচ্ছে তার উপরে আমরা কি দেখাচ্ছি যে না এটি একটি সঠিক পণ্য, সেটাকে নির্ধারিত করা হলো এসকিউ এর উদ্দেশ্য। এসকিউ এর আরেকটি উদ্দেশ্য কি, যে চাহিদা গ্রাহক করেছে এবং যে মানদণ্ডের মধ্য দিয়ে এই সফটওয়্যারটি পাস করেছে তাদের দুজনের মধ্যে সামঞ্জস্য, তাকে যাচাই করা। তাহলে একটা হচ্ছে কি যে প্রক্রিয়া ও পণ্যের উপর দৃশ্যমানতা ভিজিবিলিটি নিশ্চিত করা এবং নির্ধারিত চাহিদা ও মানদণ্ডের সাথে সামঞ্জস্য যাচাই করা। আচ্ছা, এবার সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের যে কার্যক্রম বা যে অ্যাক্টিভিটি সেগুলোকে যদি জানি, সেটা হচ্ছে ত্রুটি বা ব্যর্থতা শনাক্তকরণ। মানে একটি সফটওয়্যারের ব্যর্থতাটা কোথায় তাকে আলাদা করা এবং সেখান থেকে সফটওয়্যারটিকে পুনরুদ্ধার করা। তার মানে সফটওয়্যারের ত্রুটিকে বার করা এবং তাকে ত্রুটি মুক্ত করা। ত্রুটিকে শুধু মুক্ত করলেই হবে না, ত্রুটিটা যাতে আসতেই না পারে সেই জন্য ত্রুটিকে প্রতিরোধ করা ও নিয়ন্ত্রিত পরিবর্তন আনা, এবং ত্রুটি নির্ভরযোগ্যতা ও রক্ষণাবেক্ষণ। তার মানে ফল্ট, ডিপেন্ডেবিলিটি অ্যান্ড মেনটেনেন্স একে মাপা। মানে একটি সফটওয়্যারের কি ত্রুটি হতে পারে, সফটওয়্যারের ওপরে আমরা কতটা নির্ভরযোগ্য হতে পারি এবং সফটওয়্যারকে কতটা রক্ষণাবেক্ষণ করা যেতে পারে সেটা সম্পর্কেও কিন্তু এসকিউএ আমাদেরকে সম্যক ধারণা প্রদান করে, কারণ সে সেটাকে যাচাই করে দেখেছে যে এর এই ত্রুটি, এই এর নির্ভরযোগ্যতা এবং এই এর রক্ষণাবেক্ষণ। সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের যে কর্মপদ্ধতি তাকে দু ধরনের মানে মানুষ তাকে এক্সিকিউট করে। এক হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স, এরা কি করে, সঠিক পদ্ধতি প্রয়োগ করে, সফটওয়্যারকে টেস্ট করে এবং সফটওয়্যারে যখন রিভিউ হয় বা পর্যালোচনা হয় তাতে তারা অংশগ্রহণ করে। কিন্তু এরা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা সফটওয়্যারটি তৈরি করবে। কিন্তু এবার একটু বিশেষভাবে স্কিলড বা দক্ষ লোকেরা, তাদেরকে বলা হয় এসকিউএ গ্রুপ, তারাও কিন্তু কাজ করে। তারা কি করে, তারা অ্যাকচুয়াল যে অরিজিনালি যে কোয়ালিটি অ্যাসুরেন্সের যে কার্যক্রম তাকে নির্ধারণ করে, এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে তারা সাহায্য করে এবং রিভিউকে যারা করলো সেই রিভিউর ফলাফলকে তারা রিপোর্ট করে।
তার মানে এরা এদের ঊর্ধ্বে কাজ করে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ঊর্ধ্বে কাজ করে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স গ্রুপ। তাহলে আবার বলি, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স হলো এমন একটি পদ্ধতি যা কিনা প্রক্রিয়া ও পণ্যের দৃশ্যমানতা স্থির করে, নির্ধারিত চাহিদা ও মানদণ্ডের মধ্যে সামঞ্জস্য যাচাই করে। এর কার্যক্রম হলো ত্রুটিকে শনাক্ত করা এবং সফটওয়্যারটিকে ত্রুটি মুক্ত করা, ত্রুটি যাতে কখনো আসতে না পারে সেই জন্য ত্রুটিকে প্রতিরোধ করা এবং নিয়ন্ত্রণ করা। ত্রুটি নির্ভরযোগ্যতা ও রক্ষণাবেক্ষণের পরিমাপই হলো এসকিউ এর কার্যক্রম। তার মানে সফটওয়্যারটাকে এরর থেকে বা ভুল থেকে বাঁচানো, এটাই হলো এসকিউ এর মূল উদ্দেশ্য। তার জন্য তাকে যা যা করতে হয় সে সবটা করে। এবার এসকিউ এ পালন করে দু ধরনের লোক, একটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর একটা হচ্ছে এসকিউ এ গ্রুপ। সফটওয়্যার ইঞ্জিনিয়াররা লো লেভেলে কাজ করে। এরা কি করে, সঠিক পদ্ধতি প্রয়োগ করে, মানে এসকিউ এর পদ্ধতি, সফটওয়্যারটিকে টেস্ট করে এবং রিভিউতে অংশগ্রহণ করে। কিন্তু এদের ওপরে যারা বসে রয়েছেন, যারা স্কিল সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স গ্রুপ, তারা কি করে, কোয়ালিটি অ্যাসিওরেন্সের কার্যক্রম পরিচালনা করে, ইঞ্জিনিয়ারদের সাহায্য করে এবং রিভিউর ফলাফল রিপোর্ট করে। আচ্ছা, এবার রিভিউ এর ধরন, এবার কত রকমের রিভিউ হয়। এবার রিভিউটা কি দরকার, তার মানে আমি ধরে নিচ্ছি যে একটি খুব গুরুত্বপূর্ণ কর্মপদ্ধতি যেটা এসকিউ এর মধ্যে আছে সেটা হচ্ছে রিভিউ বা পর্যালোচনা। তো যেহেতু সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স কোনো সফটওয়্যারের ত্রুটি মাপার জন্য, তার নির্ভরযোগ্যতা মাপার জন্য, তার শনাক্তকরণের জন্য বা তার রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করা হয়, তাকে ব্যবহার করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও এসকিউ এ গ্রুপ। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, যে রিভিউ যেহেতু সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স কর্মপদ্ধতির একটি অংশ, সেই রিভিউ কি, রিভিউ কাকে বলে, রিভিউ কত রকমের হয়, সেই ব্যাপারগুলোতে আমাদের একটুখানি যেতে হবে। তার আগে আপনারা একটু এই স্লাইডটার উপরে এসকিউ বলতে কি বোঝায় সেটা একটু দেখে নিন। আচ্ছা, এবার আমরা আমাদের পরের স্লাইডে যাব। রিভিউ, রিভিউ মানে পর্যালোচনা। এবার রিভিউ কত রকমের হয়, দু রকমের, আনুষ্ঠানিক বা ইনফর্মাল রিভিউ, অনানুষ্ঠানিক বা ইনফর্মাল রিভিউ, আনুষ্ঠানিক বা ফর্মাল রিভিউ। তো যে সমস্ত রিভিউ কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই হঠাৎ করে কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত নিয়ে হয়, খুব পরিকল্পিত নয়, তাদেরকে বলা হয় অনানুষ্ঠানিক রিভিউ বা ইনফর্মাল রিভিউ। তার মধ্যে সাধারণ মিটিং, ডেস্ক চেকিং এগুলো পড়ে। কিন্তু যখন আনুষ্ঠানিকভাবে কোনো রিভিউ করা হয়, মানে অনেকদিন আগে থেকে বলে ডেট দিয়ে বড় বড় লোকেদেরকে ডেকে এনে যে রিভিউ করা হয়, তাকে বলা হয় স্ট্রাকচার্ড রিভিউ, এবং সেটি একটি ফর্মাল রিভিউ। স্ট্রাকচার্ড রিভিউর মধ্যে পরে হচ্ছে স্ট্রাকচার্ড ওয়ার্ক থ্রু অ্যান্ড ইন্সপেকশন। তো আমরা বিভাগগুলো আর একটু ভালোভাবে দেখি। বিভাগগুলো কিভাবে ভালোভাবে দেখছি, যে ফর্মাল টেকনিক্যাল রিভিউ, এফটিআর। তো ফর্মাল মানে সে অনানুষ্ঠানিক বা আনুষ্ঠানিক, সে আনুষ্ঠানিক, তার মধ্যে কিছু স্ট্রাকচার্ড কনস্ট্রাক্ট থাকবে বা স্ট্রাকচার্ড গঠন থাকবে। তো অনানুষ্ঠানিক যে রিভিউ, সেই রিভিউর ক্ষেত্রে অনুষ্ঠানিক যে রিভিউ, তার একটি বড় উদাহরণ হলো এফটিআর বা ফর্মাল টেকনিক্যাল রিভিউ। তো ফর্মাল টেকনিক্যাল রিভিউ হলো একটি কোয়ালিটি সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স কার্যক্রম, যেখানে কি যাচাই করা হয়, যেখানে কাজ করেন সফটওয়্যার ইঞ্জিনিয়াররা, এবং তারা কি যাচাই করেন, তারা যাচাই করেন ওই যে গুণগত মান বা কোয়ালিটি অ্যাট্রিবিউটস বা কোয়ালিটির বৈশিষ্ট্যগুলো আমি বলেছিলাম, একটি সফটওয়্যারের মধ্যে তার সব বৈশিষ্ট্য আছে কিনা সেটা যাচাই করে হচ্ছে তার ফর্মাল টেকনিক্যাল রিভিউ।
কি যাচাই করে? তার কমপ্লিটনেস বা সম্পূর্ণতা, তার কারেক্টনেস বা সঠিকতা, তার সামঞ্জস্য বা কনসিস্টেন্সি, তার প্রযুক্তিগত সম্ভাব্যতা বা টেকনিক্যাল ফিজিবিলিটি, তার দক্ষতা বা এফিসিয়েন্সি প্রতিষ্ঠিত মানদণ্ড ও গাইডলাইন অনুযায়ী পরীক্ষা করা হয়। তাহলে কি বলা হচ্ছে যে এফটিআর বা ফর্মাল টেকনিক্যাল রিভিউতে কি হয় যে এটি একটি সফটওয়্যার কোয়ালিটি এসিওরেন্সের কার্যক্রম, যেখানে ইঞ্জিনিয়াররা কি করেন যে সফটওয়্যারটি তার কোয়ালিটি অ্যাট্রিবিউটস গুলো আছে কিনা সেটাকে দেখে। একটি সফটওয়্যারের কোয়ালিটি অ্যাট্রিবিউটস আমরা প্রথমে পড়িয়েছি। সফটওয়্যারটি যখন তৈরি হয় তখন সফটওয়্যার কোয়ালিটি এসিওরেন্সের যারা ইঞ্জিনিয়ার তারা যাচাই করেন যে যে সফটওয়্যারটি তৈরি হলো সে সম্পূর্ণ অর কমপ্লিট, সঠিক অর কারেক্ট, সামঞ্জস্যপূর্ণ অর কনসিস্টেন্ট, প্রযুক্তিগত সম্ভাব্যতা অর টেকনিক্যালি ফিজিবল, দক্ষতা এফিশিয়েন্ট অ্যান্ড প্রতিষ্ঠিত মানদণ্ড ও গাইডলাইন অনুযায়ী পরীক্ষা করা হয়। এবার আমি ভাগগুলোয় পড়ি। ফর্মাল টেকনিক্যাল রিভিউকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্ট্রাকচার্ড ওয়াক থ্রু আর একটা হচ্ছে ইন্সপেকশন। তাহলে ফর্মাল টেকনিক্যাল রিভিউর দুটো ভাগ, একটা হচ্ছে স্ট্রাকচার্ড ওয়াক থ্রু আর একটা হচ্ছে ইন্সপেকশন। তো এবার এই যে স্ট্রাকচার্ড ওয়াক থ্রু, এই স্ট্রাকচার্ড ওয়াক থ্রু এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে একটি প্রজেক্ট টিম থাকে এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার্সরা থাকে। প্রজেক্টের যে টিমটা থাকে তারা একটা বসেন এবং তারা একটা প্রেজেন্টেশন চান। তখন সফটওয়্যারটি তৈরি করার সময় তৈরি করতে গিয়ে যা যা ব্যাপার হয়েছে এবং তৈরি করার পর তার যা যা ফাইনাল স্পেসিফিকেশন হয়েছে, তার কর্মপদ্ধতি, তার টুলস, সে কি করবে কি নেবে, এই পুরো ব্যাপারটা একটা প্রজেক্ট টিমের কাছে ডেলিভারি হিসেবে দেওয়া হয়। এবারে হচ্ছে অংশগ্রহণ যারা রয়েছেন, অংশগ্রহণকারীরা এন্ড ইউজার, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট, অডিটর, প্রজেক্ট টিম সদস্য, পূর্ব নির্ধারিত এজেন্ডা। তার মানে এজেন্ডাটা কি? এজেন্ডা হচ্ছে তুমি যে সফটওয়্যারটা তৈরি করলে তা কতটা কিভাবে মানুষকে সাহায্য করছে এবং সেই জন্য তার প্রকৃত গুণগত মান আছে কিনা। তো সেটা দেখার জন্য সেই টিমে কিন্তু ভালো ভালো লোকেরা থাকেন এবং যারা থাকেন তারা হচ্ছেন এন্ড ইউজার বা চূড়ান্ত ব্যবহারকারী থাকেন। ক্লায়েন্ট ম্যানেজমেন্ট মানে যারা সফটওয়্যারটি বিক্রি করছে। ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এবং ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট যারা ডেভেলপ করছেন তাদের অডিটর। প্রজেক্ট টিম সদস্যরা পূর্ব নির্ধারিত এজেন্ডা থাকে। এবার যেটা হচ্ছে, তার মানে বেশ কিছু পূর্ব নির্ধারিত সদস্য নিয়ে, কিছু পূর্ব নির্ধারিত এজেন্ডা নিয়ে একটি সফটওয়্যারকে বিশ্লেষণ করা, সেটাই হলো, এবং একটি নির্দিষ্ট সময়ে একটি অফিসিয়াল নোটিফিকেশনের দ্বারা এবং একটি প্রপার একটি পদ্ধতিতে এটাকে বলা হয় স্ট্রাকচার্ড ওয়াকথ্রু। তাহলে স্ট্রাকচার্ড ওয়াকথ্রুতে শোনা হয় ব্যাপারটা। কারা শোনেন? না, অনেকে থাকেন, এন্ড ইউজার থাকেন, ক্লায়েন্ট গ্রুপের লোক থাকেন, ডেভেলপমেন্টের অডিটর থাকেন, প্রজেক্ট টিমের লোকেরা থাকেন, সবাই থাকেন, শোনা হয় ডেলিভারি। আর আরেকটি যেটা রয়েছে ফর্মাল টেকনিক্যাল রিভিউর ভাগ, সেটা হচ্ছে ইন্সপেকশন। তাহলে একটা হলো স্ট্রাকচার্ড ওয়াকথ্রু আর একটা হচ্ছে ইন্সপেকশন। এবার স্ট্রাকচার্ড ওয়াকথ্রুর ক্ষেত্রে আমরা জানি ওই 2-3 জন থাকে, কিন্তু ইন্সপেকশনের ক্ষেত্রে 3 থেকে 8 জন থাকে। এটা আরো বেশি ফর্ম্যাল। এখানে বিষয় হচ্ছে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বা টেস্ট প্ল্যান। উদ্দেশ্য হচ্ছে সমস্যা খুঁজে বের করা ও কি উপস্থিত তা শনাক্ত করা, কি অনুপস্থিত তা শনাক্ত করা। তাহলে ইন্সপেকশন করা মানে, যেটা স্ট্রাকচার্ড ওয়াকথ্রু হচ্ছে, সেটা হলো বেশ কিছু লোক মিলে একটি স্ট্রাকচার্ড
টিম গঠন করে যারা কিনা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের থেকে ডেলিভারেবলস যেগুলো পায় সেগুলোকে বিশ্লেষণ করে। কিন্তু এক্ষেত্রে কিন্তু বিশ্লেষণ করে হচ্ছে যা শোনে তা, এবার কিন্তু বিশ্লেষণ করে হচ্ছে ইন্সপেকশনের ক্ষেত্রে কিন্তু এটা আরো আনুষ্ঠানিক, এবং এখানে 3 থেকে 8 জন অংশগ্রহণকারী থাকেন, এবং এরা যাকে খোঁজেন, যে ডকুমেন্টের ওপরে এরা কাজ করেন সেটা হলো রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বা এসআরএস অ্যান্ড টেস্ট প্ল্যান, মানে কি কি টেস্ট করা হবে এই দুটোর উপরে খোঁজেন। যদি উনি সমস্যা খুঁজে পান তাহলে কি অনুপস্থিত তা শনাক্ত করা হয় এবং রিপোর্ট দেওয়া হয়, এবং সেই রিপোর্টের উত্তর পেয়ে সফটওয়্যারটিকে ঠিক জায়গায় নিয়ে যাওয়া হয়। তাহলে এই যে রিভিউ বললাম, এই রিভিউ দু ধরনের হয়, একটা আনুষ্ঠানিক, একটা অনানুষ্ঠানিক। অনানুষ্ঠানিককে আলাদাভাবে বলা নেই, যেটা সাধারণ মিটিং বা ডেস্ক চেকিং, কিন্তু আনুষ্ঠানিক কে বলা হয় ফর্মাল টেকনিক্যাল রিভিউ, এবং ফর্মাল টেকনিক্যাল রিভিউ একটি স্ট্রাকচার্ড রিভিউ, এবং এর দুটো তিনটে ভাগ আছে। যেমন ধরা যাক, এটি হলো এমন একটি পদ্ধতি সেটা সফটওয়্যারের সমস্ত কোয়ালিটি অ্যাট্রিবিউটস রয়েছে কিনা সেটাকে দেখে, এবং তার এই যে ফর্মাল যে রিভিউ বা ফর্মাল এই যে প্রসেস, তার দুটো ভাগ থাকে। একটা হচ্ছে স্ট্রাকচার্ড ওয়ার্ক থ্রু আর একটা হচ্ছে ইন্সপেকশন। একটা হচ্ছে বিভিন্ন টিম মেম্বাররা মিলে কিছু ডেলিভারেবলস কে শোনেন, আর আরেকটা হচ্ছে যে 3 থেকে 8 জন অংশগ্রহণকারী তারা সফটওয়্যারের যে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন এবং সফটওয়্যারের যে টেস্ট প্ল্যান এটাকে ভালো করে ঘাঁটেন, এবং ঘেটে কোনো সমস্যা থাকলে তা খুঁজে বের করেন এবং লিখিত রিপোর্ট জমা দেন। তো এটাও হলো ইন্সপেকশন। তাহলে একটি হলো এফটিআর, একটি হলো ইন্সপেকশন। এবার আরো দু ধরনের রিভিউ আছে, সেটাকে বলা হয় ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন। ভেরিফিকেশন মানে যখনই কোনো সফটওয়্যার তৈরি করব আমাদের ভাবতে হবে আমরা সঠিকভাবে তৈরি করেছি কি, আর ভ্যালিডেশন মানে হচ্ছে আমরা সঠিক জিনিস তৈরি করেছি। ভেরিফিকেশন মানে আমাদের পদ্ধতিটা সঠিক ছিল কিনা, ভ্যালিডেশন মানে আমাদের তৈরি করা সফটওয়্যারটা সঠিক কিনা। তো এই ব্যাপারগুলো, এই সমস্ত রিভিউ কিন্তু আমাদেরকে করতে। এরপরেরটা আমরা, এবার তো আমরা প্রথম থেকে কি কি পড়লাম, সফটওয়্যার কোয়ালিটি কাকে বলে, সফটওয়্যার কোয়ালিটি অ্যাট্রিবিউটস কি, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স কি, তাছাড়া আমরা পড়লাম হচ্ছে কি পড়েছি আর, সফটওয়্যার কোয়ালিটি মাপার গুরুত্বপূর্ণ প্যারামিটার, সফটওয়্যার কোয়ালিটি অ্যাট্রিবিউটস গুলোর বর্ণনা, সফটওয়্যার কোয়ালিটি মাপার গুরুত্বপূর্ণ প্যারামিটার কারা সেটা পড়েছি, আবার কেন সফটওয়্যার ফেল করে সেটাও পড়েছি। এবার সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স এর সংজ্ঞা পড়া হলো। তারপরে আমরা কি যাচ্ছি, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স কি করে সেটাও জানা হলো। আচ্ছা, এবারে হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স কে বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, যে তার উদ্দেশ্য কি, তার কার্যক্রম কি, তাকে কারা ব্যবহার করে এবং তাদের কি কি রোল, এই ব্যাপারটা। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেটা সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স এর একটা মূল কাজ, সেটা হলো রিভিউ। সে অনানুষ্ঠানিক বা আনুষ্ঠানিক হয়, এবং যাই হোক না কেন, অনানুষ্ঠানিক সাধারণ মিটিং, ডেস্ক চেকিং, আনুষ্ঠানিক হচ্ছে ফর্মাল টেকনিক্যাল রিভিউ। আবার ফর্মাল টেকনিক্যাল রিভিউ আবার দু রকমের হয়, একটা হয় ইন্সপেকশন আর একটা হয় স্ট্রাকচার্ড। তো ইন্সপেকশন এন্ড স্ট্রাকচার্ড ওয়াকথ্রুর ক্ষেত্রে, স্ট্রাকচার্ড ওয়াকথ্রুর ক্ষেত্রে আমরা কি করি, যে বিভিন্ন টিম মেম্বাররা মিলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের যে ডেলিভারেবলস সেগুলোকে যাচাই করেন। আর ইন্সপেকশনে হচ্ছে যে তার রিকোয়ারমেন্ট প্ল্যান অর স্পেসিফিকেশন প্ল্যান অর টেস্ট প্ল্যান, এই দুটো যে আছে, এই দুটোর থেকে কে ভালো করে পর্যবেক্ষণ করা, এবং কোনো যদি ত্রুটি পাওয়া যায় তাহলে তাকে বের করা এবং তাকে সমাধান করা। আরো দু ধরনের রিভিউ আছে, ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন। ভেরিফিকেশন মানে আমরা সঠিকভাবে তৈরি করছি কিনা, ভ্যালিডেশন মানে আমরা সঠিক জিনিসটা তৈরি করছি। তারপরে এবার আমরা এতক্ষণ তাহলে আমরা গেলাম হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, সফটওয়্যার কোয়ালিটি, সফটওয়্যার কোয়ালিটি অ্যাট্রিবিউটস, সফটওয়্যার কোয়ালিটি how can be improved, software quality how can be degraded, and then comes the main process to evaluate the quality of a software, that is software quality assurance. এবং কাকে বলা হয় সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স, এটা একটা পূর্ব পরিকল্পিত সমন্বিত কার্যক্রম যা কিনা
আস্থা প্রদান করে যে একটি সফটওয়্যার পণ্য নির্ধারিত চাহিদা ও মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ। আচ্ছা, এরপরে আমরা যেটা আসছি সেটা একটা ইম্পর্টেন্ট একটু ম্যাথমেটিক্যাল জিনিস, সেটাকে বলা হয় সফটওয়্যার রিলায়েবিলিটি। আমরা হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যারের একটা বুঝি যে হার্ডওয়্যার রিলায়েবল হয় না, মানে হার্ডওয়্যার যদি একবার ভেঙে যায় তাকে আর আমরা কোনোভাবে পুরোনো জায়গাটায় আনতে পারি না, ক্র্যাক ইজ ক্র্যাক। কিন্তু সফটওয়্যারের ক্ষেত্রে কিন্তু রিলায়েবিলিটির মানদণ্ডটা একটু অন্যরকম, কারণ সফটওয়্যারটা হচ্ছে নির্দিষ্ট পরিবেশে রিলায়েবিলিটি কি কতক্ষণ পর্যন্ত সে একটি নির্দিষ্ট পরিবেশে নির্দিষ্ট সময়ের মধ্যে ত্রুটি মুক্তভাবে কাজ করতে পারবে, এটাই হলো তার রিলায়েবিলিটি। এবার সফটওয়্যারের রিলায়েবিলিটি মাপবো কি করে? সফটওয়্যারকে কি মাপা যায়? হার্ডওয়্যারকে তো তাও মাপা যায়, কিন্তু সফটওয়্যারকে তো ছোঁয়াই যায় না, তাহলে মাপবো? এটা একটা জটিল ব্যাপার। আর হচ্ছে একটি মানদণ্ড বা একটি ছোট্ট সূত্র সফটওয়্যারের রিলায়েবিলিটি মাপার, সেটাকে বলা হয় MMTF, মিন টাইম টু ফেলিওর। গড়পড়তার সময় লাগছে ফেল করতে, ব্যর্থতার মধ্যবর্তী গড়। মিন টাইম টু ফেলিয়ার, ব্যর্থতার মধ্যবর্তী গড়, যা সফটওয়্যারের নির্ভরযোগ্যতার একটি মূল সূচক। তার মানে যদি ব্যর্থতার মধ্যবর্তী গড় সময় আমরা পাই, তাহলে বুঝতে পারবো যে এই এতটা সময় পর্যন্ত এই সফটওয়্যারটা ঠিকভাবে কাজ করবে। IEEE যে সংজ্ঞা রিলায়েবিলিটি, সেটা হলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট শর্তে সফটওয়্যার সিস্টেমকে ব্যর্থ না করা সম্ভব। তাহলে IEEE বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স এরা যে রিলায়েবিলিটি, যে সফটওয়্যারের যে একটি কোয়ালিটির যে একটি গুণগত মান, সেটাকে যে সংজ্ঞাভুক্ত করা হয়েছে, সেই সংজ্ঞায় বলা হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট শর্তে সফটওয়্যার সিস্টেমকে ব্যর্থ না করা, মানে ব্যর্থ হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত সে হলো রিলায়েবল। এবার সেটার গড় সময়, ব্যর্থতার গড় সময় বার করা হয় মিন টাইম টু ফেলিয়ার। রিলায়েবিলিটি মডেল, ব্যর্থতাগুলো স্বাধীন, ইনপুট র্যান্ডম, মানে ইনপুট র্যান্ডম মানে হচ্ছে যা ইচ্ছে দাও। ব্যর্থতার সময়গুলো স্বাধীন এবং ব্যর্থতার মধ্যবর্তী সময় এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, গাণিতিক সূত্র এটা আমরা একটু ফলো করি। dt equal to TD1 minus e to the power BCT, এটা গড় ব্যর্থতার সময়। এবার এইটা এলো MTTF টাইম t, মানে মিন টাইম টু ফেল, EBCTC ডট TD। আচ্ছা, এটা আমরা একটু এখানটা দেখি। বলা হচ্ছে যেমন ধরুন এই প্রথম ইকুয়েশনটা দেখুন, প্রথম সমীকরণটা দেখুন, dt equal to TD1 minus e to the power minus BCT, এটা কিন্তু ওপরে রয়েছে। dt হলো t সময়ে কতগুলি ব্যর্থতা অবজার্ভ করা হয়েছে, কিউমুলেটিভ ব্যর্থতা। মানে আমি একটা করলাম, মানে ও আমারটা নিয়ে দুটো করলো, আরেকজন আমারটা আর ওটা নিয়ে তিনটে করলো, এইভাবে অল টোটাল তিনটে ব্যর্থতা এলো। তো কিউমুলেটিভ ব্যর্থতা মানে আগের গুলোকেও নিয়ে নেওয়া হচ্ছে। তাহলে কিউমুলেটিভ ব্যর্থতা, তাহলে সেটা হচ্ছে কি, কতগুলো ডিফেক্ট ধরা পড়েছে টাইম টিতে, সেটা হলো এটা। এবার টিডি হচ্ছে ডিটি হচ্ছে কতগুলো ডিফেক্ট ধরা পড়েছে টাইম টিতে, আর টিডি হচ্ছে কি টোটাল নাম্বার অফ ডিভিশনস অর টোটাল নাম্বার অফ ডিফেক্টস, টোটাল নাম্বার অফ ডিফেক্টস। তার মানে ডিটি হচ্ছে নাম্বার অফ ডিফেক্টস অ্যাট এ টাইম টি, আর টিডি হচ্ছে টোটাল নাম্বার অফ ডিফেক্টস। এটা বোঝা গেল? ডিটি হচ্ছে নাম্বার অফ ডিফেক্টস অ্যাট টাইম টি, বা সময় টিতে ডি সংখ্যক ব্যর্থতা হয়েছে, আর টিডি হচ্ছে টোটাল নাম্বার, সম্পূর্ণ ডিফেক্টস। তো ডিটি টিডি বোঝা গেল। 1 মাইনাস ই একটি কনস্ট্যান্ট, বিসিটি, ই তো এক্সপোনেনশিয়াল, আর বিসিটি এগুলো সব হলো কনস্ট্যান্ট।
আচ্ছা, B and C are constants and depend on the historical data of similar software for which the model is being applied. তো এটা এই যে B আর C এই দুটো যে কনস্ট্যান্ট, এটা অন্য জিনিসের উপর করে, কিন্তু যদি আমি ব্যর্থতা মাপতে চাই, নাম্বার অফ ব্যর্থতা পার টাইম টি ইকুয়াল টু টিডি। টিডি মানে হচ্ছে কি টোটাল নাম্বার অফ ডিফেক্টস 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিসিটি। এটাকে যদি আমি আরো ভাঙি এমডিটিএফ এর, তো এটা হচ্ছে আমরা রিলায়েবিলিটি ম্যাট্রিক্স মানে রিলায়েবিলিটি ম্যাট্রিক্স হলো এমডিটিএফ এ একটি সফটওয়্যার we may find the mean time to failure as this, যে এইটা ই টু দি পাওয়ার বিসিটি বাই সিটিডি। মানে ও কি করেছে, এই এটি হলো ডিফেক্টের সমীকরণ, আর এটি হলো মিন টাইম টু ফেলিওরের সমীকরণ। এইটি আমাদের দ্বারাই মিন টাইম টু ফেলিওর মানে ব্যর্থতার গড় সময়, সেটাই আমাদের ব্যর্থতাকে রিলায়েবিলিটি বলছে। তার মানে ঠিক ব্যর্থতার গড় সময়ের আগের মুহূর্ত পর্যন্ত আমার সফটওয়্যারটি ব্যর্থ হয়নি এবং সে রিলায়েবল ছিল, সেটাকে এই গাণিতিক সূত্র দিয়ে আমরা মানি। এটাও হয়ে গেল সফটওয়্যার রিলায়েবিলিটি। তাহলে আমরা আবার পড়ি, যে আমরা প্রথম পড়লাম হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি কাকে বলে, কোয়ালিটির কি কি বৈশিষ্ট্য হয়। তারপরে পড়লাম সফটওয়্যার কোয়ালিটি এসিউরেন্স কাকে বলে, তার কাজ কি। তারপরে আমরা পড়লাম যে একটা সফটওয়্যারের কোয়ালিটি যদি সত্যি ভালো করতে হয় কি কি করতে হবে, এবং কোয়ালিটি বা গুণগত মান খারাপ হয় কি করে। এটার পরে আমরা পড়লাম হচ্ছে স্ট্রাকচার্ড কোয়ালিটি এসিউরেন্স এবং এসকিউ এর ওপরে কিছু তার উদ্দেশ্য, তার কার্যক্রম, তার ভূমিকা, তার গ্রুপের কাজ সেগুলো। এরপরে পড়লাম এসকিউ এর যে সর্বপ্রধান যে পদ্ধতিটি সেটা হলো রিভিউ। তাকে আমরা বেশ কয়েক ভাগে ভাগ করলাম, ফর্মাল, টেকনিক্যাল রিভিউ, ইনফর্মাল, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক। আনুষ্ঠানিককে আবার দুভাগে ভাগ করলাম, স্ট্রাকচার্ড ওয়ার্ক থ্রু অ্যান্ড ইন্সপেকশন। আর আমরা দুটোকে আলাদা আলাদাভাবে পড়লাম। এছাড়া আরো দুটো রিভিউ আছে যেটাকে বলা হয় ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন। তাহলে এই রিভিউ গুলো করে আমি কি করছি, এই রিভিউ গুলোই হলো সেই পরিকল্পিত সমন্বিত পদ্ধতিগত কার্যক্রমের সমষ্টি। যেমন এফটিআর হচ্ছে, ইন্সপেকশন হচ্ছে, স্ট্রাকচার্ড ওয়ার্ক থ্রু হচ্ছে, ভেরিফিকেশন হচ্ছে, ভ্যালিডেশন হচ্ছে, এগুলো হলো সব কোয়ালিটি এসিউরেন্স অ্যাক্টিভিটি বা কার্যক্রম। এর উদ্দেশ্য হলো যথেষ্ট আস্থা প্রদান করা যে কিনছে সফটওয়্যারটি তাকে, যে একটি সফটওয়্যার পণ্য নির্ধারিত চাহিদা ও মানদণ্ডের সাথে অসামঞ্জস্য। এবার সর্বশেষ আমরা যে জিনিসটির দিকে যাব সেটা হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি এসিউরেন্সের ব্যাপারে পড়লাম, তার উদ্দেশ্য জানলাম, তার প্রকার জানলাম। তারপরে এমন একটি মেট্রিক্স বা এমন একটি গুণমান ধারক জিনিস পড়লাম, সেটাকে বলা হয় সফটওয়্যার রিলায়েবিলিটি। এমনি সফটওয়্যারকে তো মাপা যায় না, তার কোয়ালিটিকে মাপা যায় না, কিন্তু একটি একটি ফ্যাক্টর আছে রিলায়েবিলিটি বা তার ব্যর্থতার গড় সময়, যেটাকে আমরা কিন্তু গাণিতিকভাবে বের করতে পারবো। সেক্ষেত্রে আমাদের নাম্বার অফ ডিফেক্টস অ্যাট টাইম টি লাগলো, এবং টোটাল নাম্বার অফ ডিফেক্টস লাগলো, এবং কিছু কনস্ট্যান্টস লাগলো, এবং ই লাগলো। এর দ্বারা কিন্তু আমরা ব্যর্থতার গড় সময়কে বার করতে পারলাম, এবং একটি সফটওয়্যার রিলায়েবল ঠিক ব্যর্থতার গড় সময়ের আগেও। এবং এরপরে আমরা যেটিতে চলে যাব সেটা হলো, এত সমস্ত কিছু করার পর ও সফটওয়্যার কোয়ালিটি এসিউরেন্স কার্যক্রম সম্পর্কে জানলাম, কি করে কোয়ালিটিকে উন্নত করা হয় জানলাম, তার ব্যর্থতাকে মাপলাম, এবং বললাম যে কোয়ালিটি আরো একটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হলো স্ট্যান্ডার্ড। আমার যদি মানদণ্ড ঠিক না হয় তাহলে কিন্তু সে কোয়ালিফাইড নয়। সবাইকে একটি একটি নির্দিষ্ট মানদণ্ডের মধ্য দিয়ে যেতে হবে বা নির্দিষ্ট সার্টিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হবে, তাহলেই তো সে অন্য সফটওয়্যারের সাথে প্রতিযোগী হয়ে উঠতে পারে মানদণ্ডের নিরিখে।
তাহলে সেই সফটওয়্যার কোয়ালিটির মানদণ্ডটা কি সেটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তো সেই মানদণ্ডটি হলো সফটওয়্যার স্ট্যান্ডার্ডস। এটা একটি অভিন্ন পদ্ধতি গ্রহণে সহায়তা করে। এই সফটওয়্যার স্ট্যান্ডার্ড কি করে, প্রতিষ্ঠানকে মানে যারা সফটওয়্যার তৈরি করছে তাদেরকে একটি অভিন্ন পদ্ধতি গ্রহণে সহায়তা করে, তার ডিজাইন করতে সহায়তা করে, ডেভেলপমেন্ট করতে সহায়তা করে, রক্ষণাবেক্ষণ করতে সহায়তা করে। সফটওয়্যার কোয়ালিটি ও কোয়ালিটি অ্যাসিওরেন্স নিশ্চিত করতে মানদণ্ড অনুসরণ করা হয়। প্রতিষ্ঠান নিজস্ব মানদণ্ড বা চুক্তিভিত্তিক মানদণ্ড ব্যবহার করতে পারে। স্ট্যান্ডার্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট কার্যক্রম ও সাপোর্ট কার্যক্রম পরিচালনায় সাহায্য করে। ISO 9001:2000 আন্তর্জাতিক মান সংস্থা কর্তৃক প্রণীত একটি স্ট্যান্ডার্ড। তাহলে আন্তর্জাতিক মান সংস্থা আমাদেরকে একটি স্ট্যান্ডার্ড দিয়েছে, সেটা হলো ISO 9001:2000। এটি 1994 সালের 3টি স্ট্যান্ডার্ডকে প্রতিস্থাপন করেছে। প্রতিষ্ঠানকে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপন, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং পর্যালোচনা এরতে সহায়তা করে এবং এরা বাইরের অডিটর দিয়ে মূল্যায়ন করে এবং এটি একটি জেনেরিক স্ট্যান্ডার্ডস উৎপাদন, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস, সফটওয়্যার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সব ক্ষেত্রেই এই স্ট্যান্ডার্ডটি প্রযোজ্য। তাহলে একটি কোয়ালিটি সফটওয়্যার পণ্য যদি এই স্ট্যান্ডার্ডের মধ্য দিয়ে যায়, তার মানে এই স্ট্যান্ডার্ডের যে মান তা তারা রেখেছে, তাদের মানদণ্ডে তারা খাড়া হয়েছে এবং তাদের সেই স্ট্যান্ডার্ড, তাই তাদেরকে ISO 9001 সার্টিফাইড বলা হচ্ছে, যখন তারা বিশ্বের দরবারে অন্যান্য সফটওয়্যারের সাথে প্রতিযোগিতা করতে পারে। তাহলে এই স্ট্যান্ডার্ডের মধ্য দিয়ে যদি আমরা আমাদের সফটওয়্যারকে নিয়ে যেতে পারি তাহলে তার মানদণ্ড যথেষ্টভাবে উন্নত। তাহলে আমরা আবার দেখি, আজকে আমরা কোয়ালিটি সম্পর্কে এবং কোয়ালিটি অ্যাসিওরেন্স সম্পর্কে অনেক কিছুই জানলাম এবং আমরা স্লাইডগুলোকে আরেকবার দেখি। সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স, কোয়ালিটি কাকে বলে, কোয়ালিটির গুণাবলী, কোয়ালিটির ভূমিকা, কোয়ালিটি অ্যাট্রিবিউট বা কোয়ালিটির বৈশিষ্ট্য, সফটওয়্যার কোয়ালিটি মাপার গুরুত্বপূর্ণ প্যারামিটার, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্সের সংজ্ঞা বাংলায়, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্স, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্সের উদ্দেশ্য, রিভিউয়ের ধরন, সফটওয়্যার রিলায়েবিলিটি, সফটওয়্যার স্ট্যান্ডার্ডস। তো এইভাবে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে প্রথম ব্লক সেই ব্লকটিকে সম্পন্ন করতে পেরেছি এবং সেই ব্লকটি আমাদেরকে বলে দিয়েছিল যে এখানে আমরা সফটওয়্যারের বিভিন্ন মডেল সম্পর্কে জেনেছি যা সফটওয়্যারটিকে তৈরি করে। তারপরে আমরা সফটওয়্যারের রিকোয়ারমেন্ট অ্যানালিসিসের বিভিন্ন রকম পদ্ধতির কথা জেনেছি এবং তারপরে আমরা জেনেছি যে কিভাবে আমরা সফটওয়্যারটিকে ডিজাইন করতে পারি। তাহলে সফটওয়্যারের ওয়াটারফল মডেলের বেশ কিছু ধাপকে আমরা পার করে এলাম, সেটা হলো রিকোয়ারমেন্ট অ্যানালিসিস, ডিজাইন এবং কোয়ালিটি। তো এরপরে আমরা আবার পরের ব্লক নিয়ে বসবো এর পরের ক্লাসে এবং সেক্ষেত্রে আমরা তখন আরো ব্যাপকভাবে সেগুলোকে পর্যালোচনা করতে পারি এবং একটি সফটওয়্যারকে একদম আস্তে আস্তে কি করে মানুষের ব্যবহারযোগ্য করা যেতে পারে সেটাকে তৈরি করতে আমরা আমাদের স্টুডেন্টসদেরকে শেখাই এভাবে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম এবং আজকে আমাদের সফটওয়্যার কোয়ালিটি অ্যাসিওরেন্সের যে স্লাইডস গুলো এগুলো আপনারা দেখবেন এবং এটা আমরা MCS 213 যে ব্লক 1 ইউনিট 4 সেটাকে আজকে এখানে আমরা পর্যালোচনা করলাম। নমস্কার।